নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। কেন জেলে পাঠানো হবে না ওনাকে, তৎক্ষণাৎ রুল জারির নির্দেশ, রেগে আগুন কলকাতা হাইকোর্ট। আমি তোমাদের অ্যাসোসিয়েশন ভেঙে দেব, ম্যানহোল কাণ্ডে মন্ত্রীকে ভর্ৎসনা মমতার। বীরভূমে তৃণমূল কার্যালয়ে ব্লক সভাপতির মদ্যপানের আসর। এসব এখন হচ্ছে, কাজলের ইঙ্গিত কোন দিকে? আরজি কর হাইকোর্টে তদন্ত মামলা ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ নির্যাতিতার পরিবারের। শত চেষ্টাতেও লাভ নেই, মুখ পুরল সন্দীপ ঘোষের। আরজি কর মামলায় যা ঘটল চমকে উঠবেন শুনে। পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব, রাজ্যসভায় তৃণমূল সাংসদের নয়া দাবি। বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা, এবার থেকে পাওয়া যাবে 2000। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ, ম্যানহোল দুর্ঘটনায় দায়ী এই দুই মন্ত্রী। এবারে আসছি বিস্তারিত খবরে। মালদহের মানিকচকের বিডিওর কর্মকাণ্ডে রেগে আগুন কলকাতা হাইকোর্ট। 1 বছর হতে চললেও আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ আদালত। এএনএম পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তবে এতদিনেও তা কার্যকর না হওয়ায় এবার বিডিওর কাছে জবাব তলব করল উচ্চ আদালত। মামলাকারীর অভিযোগ, তাকে বাদ দিয়ে 2007 সালে অনুপমা মণ্ডল নামের অন্য এক প্রার্থীকে ওই পদে নিয়োগ করা হয়। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন ভুবনেশ্বরী। দীর্ঘ শুনানির পর গত জুলাই মাসে হাইকোর্ট নির্দেশ দেয়, গ্রাম্য এলাকায় বসবাসকারী মানুষের কাছে এএনএম পদের গুরুত্ব রয়েছে। মামলাকারী যেহেতু ওই পদে দীর্ঘদিন যাবৎ অস্থায়ীভাবে কাজ করেছেন, তাই তাকে ওই পদে নিয়োগের নির্দেশ দেয় আদালত। জুলাইয়ের পর বর্তমানে ফেব্রুয়ারি, বছর ঘুরলেও নিয়োগের নির্দেশ কার্যকর করেননি বিডিও। এরপরই আদালত অবমাননার মামলা দায়ের করেন মামলাকারী। এদিন বিচারপতি রাজাশেখর মন্থার এজলাসে সেই মামলা শুনানির জন্য উঠলে ভুবনেশ্বরীর আইনজীবী বলেন, এই ঘটনার পর এই ধরনের সরকারি আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই প্রবণতা বন্ধ হবে না। এদিকে পাল্টা বিডিওর তরফে দাবি করা হয় উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে ভুবনেশ্বরীকে নিয়োগ দেওয়া যায়নি। এরপরই তুমুল ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। বিডিওর বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেন জাস্টিস মান্থা। আদালতের নির্দেশ অবমাননার কারণে ওই বিডিওকে কেন 1 মাসের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হবে না, সেই প্রশ্নেরও জবাব তলব করেছেন বিচারপতি। 14 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন বিডিওকে সশরীরে উপস্থিত থেকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। ম্যানহোল কাণ্ডে 3 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তড়িঘড়ি তদন্ত করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। গড়ে দিয়েছেন 7 সদস্যের তদন্ত কমিটি। ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে। আর কেএমডিএ বানতলা চর্মনগরীতে পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়েছে। এই ঘটনা নিয়ে এবার একরাশ ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছেছে। তারপর তিনি নিজে খোঁজ নিয়েছেন। সেখানে যে তথ্য তার হাতে উঠে এসেছে, তার জেরেই মন্ত্রী জাভেদ খানকে কড়া ভর্ৎসনা শুনতে হয়েছে। 3 সাফাই কর্মী ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার মারা গিয়েছেন। তারপর নানা পদক্ষেপ করা হলেও এসব মুখ্যমন্ত্রী যে বরদাস্ত করবেন তা কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন। প্রায় 10 ফুট গভীর ম্যানহোলে কেন নামতে হলো 3 জন শ্রমিককে, এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আর তখন মন্ত্রিসভার বৈঠকে পিন পড়ার নীরবতা বিরাজ করছিল। একসঙ্গে 3 জন শ্রমিকের মৃত্যু মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী, সেটাও জানান তিনি। ম্যানহোলে মানুষ নামিয়ে পরিষ্কারের ব্যবস্থাকে 2013 সালে নিষিদ্ধ করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছিল, ম্যানহোল সাফাই, মলমূত্র সাফাই সহ নানা কাজ কোনো মানুষকে দিয়ে করানো যাবে না। এমনকি পরিস্থিতি বিশেষে কাউকে ম্যানহোলে নামাতে হলে সাফাই কর্মীর জীবন এবং স্বাস্থ্যের সব রকম নিরাপত্তাও দিতে হবে। সেখানে এবার সেসব মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এখানে নামানোর আগে সংশ্লিষ্ট কর্মীর মাথা থেকে পা পর্যন্ত বিশেষ অ্যাপ্রনে ঢেকে রাখার কথাও মানা হয়নি বলে অভিযোগ। এক্ষেত্রে এসবের কোনো কিছুই মানা হয়নি কেন, তাও জানতে চান মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি প্রমোদ রায়ের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে বসে মদ্যপানের অভিযোগ উঠল। মদ্যপানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এটি নতুন ঘটনা নয়। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও কার্যত স্বীকার করে নিয়েছেন এই ধরনের ঘটনা ঘটছে। আরজিকর কাণ্ডের তদন্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করল নির্যাতিতার পরিবার। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার দফতরে আবেদন করেন তারা। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার সেই শুনানির সম্ভাবনা রয়েছে। সোমবারই আরজিকর কাণ্ড নিয়ে নির্যাতিতার বাবা জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টে তারা নতুন করে আবেদন করেছেন।
কলকাতা হাইকোর্টে আগেই আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেছিল নির্যাতিতার পরিবার। তারপরেও কেন একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি খন্না। তার বক্তব্য ছিল, একই আবেদনের প্রেক্ষিতে করা মামলার শুনানি দুটি আদালতে চলতে পারে না। মামলার শুনানি কোন আদালতে চালাতে চান তা ঠিক করে নির্যাতিতার পরিবারকে সুপ্রিম কোর্টকে জানাতে বলেছিলেন প্রধান বিচারপতি। নির্যাতিতার পরিবারের বক্তব্যের পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সোমবার শীর্ষ আদালতে নিজেদের বক্তব্য জানিয়ে আবেদন করে নির্যাতিতার পরিবার। মঙ্গলবার বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তারা। আবেদনে জানানো হয়েছে, তারা চায় হাইকোর্টেই তদন্ত মামলার শুনানি হোক। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। যদি তা না হয় তবে ওই দিনই আবার নির্যাতিতার পরিবারকে দ্রুত শুনানির আবেদন করতে হবে। শিয়ালদহ আদালত আরজি করে ধর্ষণ খুনের মামলায় রায় দেওয়ার আগে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন নির্যাতিতার মা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি, কারণ তখন সুপ্রিম কোর্টেও আরজিকর মামলা চলছিল। এরপরে শীর্ষ আদালতেও একই আবেদন করেন নির্যাতিতার মা-বাবা। সেই শুনানিতেই প্রধান বিচারপতি তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন। বুধবার হাইকোর্টে বিচারপতি ঘোষের এজলাসে নির্যাতিতার পরিবারের আবেদন শুনানি রয়েছে। বুধবার হাইকোর্টে শুনানি হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে। আরজি করের দুর্নীতি মামলায় কৌশলী হতে গিয়ে খোঁচা খেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নের মুখে পড়লেন সন্দীপ ঘোষ। 7 দিনের মধ্যে চার্জ ফ্রেমের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে হাইকোর্টের মুখে পড়ল সন্দীপ ঘোষের। সময় বাড়ানোর আবেদন করতে গিয়ে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, প্রায় 15,000 পাতার নথি সিবিআই দিয়েছে, যার সব এখনো খতিয়ে দেখার সুযোগ হয়নি। তাই আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিরক্তি প্রকাশ করে মন্তব্য করেন, এই নিয়ে দুবার একই আবেদন করলেন। আমি খুব জেনে বুঝে ওই নির্দেশ দিয়েছি। ওই নির্দেশে কোনো পরিবর্তন হবে না, বরং নিম্ন আদালতে গিয়ে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করুন। সিঙ্গেল বেঞ্চ আবেদনের গুরুত্ব না দেওয়ায় এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি করা হয়। এদিকে কলকাতা হাইকোর্টে আরজিকর নির্যাতিতার পরিবারের মামলায় হাইকোর্টে শুনানি মুলতবি রাখার আবেদন করলেন পরিবারের আইনজীবী। নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে নতুন করে আবেদনের জানানো হয়েছে। শীর্ষ আদালতে শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে। আপাতত 2 সপ্তাহের জন্য মামলাটি হাইকোর্টে মুলতবি রাখা হোক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টে মামলার ফয়সালা হওয়ার পরে নির্যাতিতার পরিবারকে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তারপরেই মামলাটির শুনানি হবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। এই মামলায় রাজ্যের আইনজীবী উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে আদালত। বিচারপতি ঘোষের প্রশ্ন, সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ তুলে মামলা করা হয়েছে। এই মামলায় রাজ্য কেন উপস্থিত? রাজ্যের আইনজীবী জানান, আদালতকে সহযোগিতা করতে। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে এক গুরুত্বপূর্ণ দাবি উঠেছে রাজ্যসভায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় দাবি তুলেছেন যে পশ্চিমবঙ্গের নাম অবিলম্বে বাংলা করা হোক। তার এই দাবিটি পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বসম্মত প্রস্তাবের উপর ভিত্তি করে করা হয়েছে, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা করা হোক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও উল্লেখ করেন, রাজ্যের নাম পরিবর্তন হওয়া উচিত, কারণ এটা একটি দীর্ঘদিনের দাবি। রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের বিধানসভা ইতিমধ্যেই এই বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা আশা করি কেন্দ্র সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে। এর আগে 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেছেন, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষাকে সম্মান জানিয়ে রাজ্যের নাম পরিবর্তন করা উচিত। তবে কেন্দ্রের তরফ থেকে এর কোনো বাস্তব পদক্ষেপ এখনো দেখা যায়নি। এখন প্রশ্ন উঠছে, রাজ্যের নাম পরিবর্তনের জন্য কেন্দ্র সরকারের অনুমোদন কতটা সহজ হবে? রাজ্যসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই দাবি পুনরায় নাম পরিবর্তনের আন্দোলনকে সামনে আনতে পারে। এই নাম পরিবর্তন শুধু বাংলার জনগণের গর্বের বিষয় নয়, এটি দেশের অন্যান্য রাজ্যগুলোর জন্য একটি বার্তা হতে পারে। আসলে রাজ্যের নাম পরিবর্তন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং এটি বাংলার গৌরব, ইতিহাস এবং সংস্কৃতির প্রতি সম্মান জানাতে একটি পদক্ষেপ। এখন দেখার বিষয় হলো কেন্দ্র সরকার এই দাবি মেনে নিবে কিনা এবং বাংলার জনগণের দীর্ঘদিনের দাবি পূর্ণ হবে কিনা।
2000 টাকা বাড়িয়ে দেওয়া হলো লক্ষ্মীর ভান্ডারের। কবে থেকে বাড়বে এই প্রকল্পের টাকা জেনে নিন বিশদে। ইতিমধ্যেই তফসিলি উপজাতির মহিলারা পান 1200 ও সাধারণ শ্রেণীর মহিলারা পান 1000 টাকা। এবার বাড়বে এই টাকাও। তবে এই টাকা পেতে যত তাড়াতাড়ি সম্ভব জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। যাদের বাৎসরিক আয় 2.5 লক্ষেরও কম একমাত্র তারাই পাবেন 2000 টাকা। নিকটস্থ কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে উপযুক্ত নথি জমা করতে হবে। আর তার পাশাপাশি নিজের কেওয়াইসিও আপডেট করে আসতে হবে। এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবেন লক্ষ লক্ষ সাধারণ মহিলারা। আসন্ন বাজেটেই লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকার কথা ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে 1 লাফে 2000 টাকা পাওয়া যাবে লক্ষ্মীর ভান্ডার থেকে। কলকাতার লেদার কমপ্লেক্সে ম্যানহোলে পড়া শ্রমিকের মৃত্যুর ঘটনাটি সম্প্রতি দেশের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনায় একদিকে যেমন শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আরও একবার সামনে এসেছে, তেমনি অন্যদিকে রাজ্য সরকারের মধ্যে একটি বিতর্কের সূচনা হয়েছে। একদিকে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের বড় শহরগুলিতে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে শ্রমিকদের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, সেখানে কলকাতায় এরকম এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটা এক ধরনের অবহেলার ইঙ্গিত দেয়। এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যে বিষয়টির ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে। তবে তদন্তটি কিভাবে এবং কোন দফতরের অধীনে হবে সে বিষয়ে কিছু স্পষ্ট নির্দেশনা দেননি তিনি। এমনকি এই ঘটনার পরই মন্ত্রী ফিরহাদ হাকিম মৃত শ্রমিকদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন, যা অবশ্যই একটি দুঃখজনক ও মানবিক পদক্ষেপ। কিন্তু যে ঘটনার জন্য সেই ক্ষতিপূরণ দিতে হচ্ছে তা নিয়ে রাজ্যবাসী গভীর চিন্তায় পড়েছেন। রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং সাধারণ মানুষ এই ঘটনায় একাধিক প্রশ্ন তুলেছেন। একদিকে শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা কেন এত অপ্রতুল, অন্যদিকে সুপ্রিম কোর্টের আদেশে থাকা সত্ত্বেও কেন আইন অমান্য করে কাজ করতে দেওয়া হলো। এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন সংশ্লিষ্ট প্রশাসন ও দফতরের মধ্যে দায়বদ্ধতা এবং তাদের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট হয়ে ওঠে। এখন প্রশ্ন ওঠে, সরকারের তরফ থেকে কি সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে? মন্ত্রীদের মধ্যে ঐক্যবদ্ধতা না থাকার ফলে সরকারের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় যে সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থা নেওয়া না হলে জীবনের মূল্য কতটা কম হয়ে যেতে পারে। তবে মন্ত্রীরা যখন একে অপরকে দায়ী করার মধ্যে নিমজ্জিত, তখন জনগণের মধ্যে এ বিষয়ে হতাশা সৃষ্টি হচ্ছে। পরিশেষে কথা বলা যেতে পারে যে রাজ্যের প্রতিটি স্তরে কর্তৃপক্ষের সমন্বয় প্রয়োজন। শ্রমিকদের জীবন সুরক্ষিত রাখতে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতা অবলম্বন করা উচিত। শুধু ক্ষতিপূরণ ঘোষণা করলেই দুর্ঘটনা বন্ধ হবে না, সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাটাই জরুরি। সরকারের উচিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তার পরবর্তী পদক্ষেপগুলো দ্রুত নেওয়া, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় না ঘটে। প্রিয় দর্শক, সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।